হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 10-এ যারা পড়ছো তারা ইংরাজি টেক্সট বই নিয়ে ভয় পাচ্ছো? চলো আজকে তোমাদের লেসন 3 পাসিং আয়ে বাপু তোমাদের সহজ করে বাংলায় বুঝিয়ে দিই। এই গল্পটা 3টে ইউনিটে বিভক্ত রয়েছে। আমি চাইছি একটু ভিডিওটা লম্বা হলেও এই টোটাল একটি ভিডিওতেই 3টে ইউনিট কভার করার। আশা করি তোমরা স্কিপ করে করে সেই ইউনিটগুলো দেখে নেবে। দেখো, তাহলে শুরু করি। I was having tea at home on the evening of 30th January 1948. I বলতে নয়নতারা সিগাল কিন্তু নিজেকে বোঝাচ্ছে। বলছে আমি চা খাচ্ছিলাম যে 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় আমি ঘরে বসে একটু চা খাচ্ছিলাম। When I was called to Birla House by an urgent telephone, ঠিক যখনই আমি চাটা খাচ্ছিলাম ঠিক তখনই বিড়লা হাউস থেকে একটা তড়িঘড়ি গুরুত্বপূর্ণ একটা ফোন আমার কাছে আসলো এবং সেই ফোনটায় কি বলা হলো, গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে নাকি গুলি করে মারা হয়েছে তিনি যখন প্রার্থনার সভায় যখন যাচ্ছিলেন যে রাস্তা দিয়ে, সেই রাস্তায় যাওয়ার সময় তাকে নাকি গুলি করা হয়েছে। এই খবরটা তড়িঘড়ি বিড়লা হাউস থেকে নয়নতারা সিগালকে করা হলো। আই ওয়াজ নাম উইথ শকস অ্যাজ আই গট ইনটু দ্য কার। আমি এই কথা শুনে একদমই যেন ভিতরটা কেমন স্তম্ভিত হয়ে গেল ভয়ে, এবং আমি কোনো ক্রমে গাড়ির ভিতরে উঠলাম। অ্যাট দ্য বিড়লা হাউস, যখন বিড়লা হাউসে পৌঁছালাম, দেখতে পেলাম গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার, মানে গান্ধীজির যত আত্মীয় স্বজন, তার যত অনুগামীরা হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার চারিপাশে, তার দেহের চারিপাশে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, এবং তবু ভিড় করে থাকলেও, ওখানে অনেক লোকজন থাকলেও সেখানে কিন্তু পুরো নিস্তব্ধ। অ্যাজ দ্য গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, যেন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস প্রশ্বাসটা নিচ্ছে, সেটা পরিষ্কার শোনা যাচ্ছে। দ্য ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্পিয়ার্ড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। দেখো, এই যে ওয়ার্ড অফ বাপুস ডেথ, বাপুর যে মৃত্যুর সংবাদটা হ্যাড স্পিয়ার্ড থ্রু দিল্লি, পুরো দিল্লিতে ছড়িয়ে গেল, লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, যেন আগুন যেরকম বাতাসে ধাওয়া করে যেরকম আগুন ছড়িয়ে পড়ে সেরকম। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, এবং দেখা গেল যখনই খবরটা ছড়িয়ে গেল তখনই মানে দুঃখী মানুষের এবং মহিলাদের দল এসে বিড়লা হাউসের চারিপাশটা ভিড় করলো। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন বার্ল অর অফ ফেসেস। প্রত্যেকটা বিড়লা হাউসের প্রত্যেকটা জানলা দিয়ে যদি আমরা দেখি, কেউ একজন দেখতে পাবে শুধুমাত্র বাদামি রঙের একটা মুখের আভাযুক্ত চেহারা শুধু জানলা দিয়ে ফুটে উঠছে। ব্রাউন বার্ল অফ ফেস মানে ওই যে ব্রাউন মানে অ্যাকচুয়ালি বাদামি বাদামি আর এই লালচে কালারের, এবং বার্ল মানে অস্পষ্ট একটা মুখের চেহারা, যেটা আমরা জানলা দিয়ে খুঁজে পাচ্ছি। দে ডিড নট মেক এ সাউন্ড, কিন্তু তারা কিছু কি মারছে কিন্তু তারা কোনো শব্দ করছে না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, দেখা যাচ্ছে সেখানে একদমই অপ্রত্যাশিত নীরবতা। সাইলেন্স আর মানে নীরবতা, আনন্যাচারাল মানে অপ্রত্যাশিত। It was as if time stood still for those few minutes. এটা দেখে মনে হচ্ছিল এটা কিছুক্ষণ আগের মুহূর্ত, যে আমরা তো সবাই ওখানে দাঁড়িয়েছিলাম। ব্যাস, এগিয়ে যাই, তারপর কি বলছে দেখো, পিপল ওয়্যার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকজনরা যারা অনুগামী বা যারা এসেছিল গান্ধীজিকে দেখতে, তারা প্রথমে কিন্তু সবাই কথা বলার দিক থেকে স্টান্ড হয়ে গেছে, মানে কি বাকরুদ্ধ হয়ে গেছিল শুরুর দিকে, কেউ কিছু বলতে পারছিল না সবাই, যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স ছিল। ল্যাটার পরে দে ক্লামার্ড ওয়াইডলি, তারা ভীষণ জোরে এক দাবি সহ চিৎকার করতে লাগলো। শাউটিং অ্যান্ড ক্রাই মানে চেঁচামেচি চিৎকার সব করতে লাগলো। ক্লামার্ড মানে অ্যাকচুয়ালি জোরে জোরে দাবি করা, যে কোনো কিছুর উপরে। দে জসেল ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারা ধাক্কাধাক্কি করতে লাগলো। জসেলড মানে হচ্ছে
একে অপরকে ধাক্কা মারা। তার মানে কি তারা একে অপরকে ধাক্কা মারতে লাগলেন না স্ট্যাম্প প্যাড মানে যে চৌকাঠ ছিল ঘরে সেই চৌকাঠটা ভেঙে ভিতরে ঢোকার জন্য। They clapped a little when it was announced. তারা শান্ত হয়ে গেল, তাদেরকে দেখা গেল তারা শান্ত হয়ে গেল that they would be allowed to see গান্ধীজি before the funeral. যে যখন এটা ঘোষণা করা হলো যে গান্ধীজি তাদের প্রত্যেককে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, গান্ধীজির যে দাহ কার্য ফিউনারাল মানে হচ্ছে দাহ কার্য অর্থাৎ গান্ধীজির দাহ কার্যের আগে তাদের প্রত্যেককেই গান্ধীজিকে শেষ দেখার জন্য দেখতে দেওয়া হবে, এটা যখন ঘোষণা করা হলো দেখলাম তারা শান্ত হয়ে গেল। When one is faced with the shock of a loved one dead, যখন একজনের চেহারায় তার খুব কাছের ভালোবাসার মানুষের মৃত্যুর খবরের যে ছায়া মানে ভয়ের ছায়া থাকে on him pass, সে তখন মানে কুকড়ে কুকড়ে কাঁদতে কাঁদতে হালকা সুরে বলে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। এখন আমার কি হবে যে সে তো আমাকে ছেড়ে চলে গেছে। তার মানে কি গান্ধীজি আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন গোটা ভারতবাসী ভাবছে এখন আমাদেরকে কে পথ দেখাবে, কে আমাদেরকে নির্দেশনা দেবে, এইটাকে কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। This was surely the question uppermost in the mind of the mourning people. মর্নিং পিপল মানে শোকাহত লোকজন, অর্থাৎ ওখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলছে যে এই প্রশ্নটায় অর্থাৎ আমাদের ভালোবাসার মানুষটা বা আমাদের পথ নির্দেশক মানুষটা যে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এবার আমরা টোটালি আনপ্রোটেক্টেড হয়ে যাব এবং আমরা কিভাবে আগামী দিন আমাদের পথ নির্দেশনা বুঝতে পারবো। তাই এই কোশ্চেনটাই সমস্ত শোকাহত মানুষের মনে কিন্তু ছিল। দে লুকড লাইক এ লস্ট চিলড্রেন, এবং সেই সব লোকজনকে দেখে মনে হচ্ছিল তারা একটা হারিয়ে যাওয়া শিশুর মতো। মেলায় একটা শিশু যখন হারিয়ে যায় তখন কিন্তু সে তার মানে মা বাবা বা যাই হোক যার সঙ্গে এসেছিল তাকে খোঁজার জন্য সে কিন্তু উতালা হয়ে ওঠে, তখন যেরকম লাগে ঠিক সেরকম মনে হচ্ছিল গোটা ভারতবাসী হয়ে গেছে। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্ট অ্যাজ উই সিট। এই যে প্রশ্নটা না আমরা যারা ওখানে বসেছিলাম প্রত্যেকের মনেই কিন্তু এই প্রশ্নটা এসেছিল। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, আমরা সবাই যেন মনের ভিতর থেকে কেমন স্তম্ভিত হয়ে গেছিলাম, ভয় পেয়ে কেমন কুঁকড়ে গেছিলাম যা, এবং এটা আমি বিশ্বাসই করতে পারছিলাম, এটা অবিশ্বাসের ব্যাপার ছিল যে গান্ধীজি মারা গেছে। When listened to the sorry we listened to the broadcast telling the people of India, যখন আমাদের বেতারে অর্থাৎ রেডিওতে যখন গোটা ভারতবাসীর জন্য ঘোষণা করা হলো, মানে আমরা শুনতে পেলাম রেডিওতে that their বাপু was no more, যে বা তাদের বাপু মানে আমাদের গান্ধীজি আর বেঁচে নেই, তখনই কিন্তু আমরা সবাই কি হয়ে গেলাম আলটিমেটলি শকড হয়ে গেলাম, মানে কি আলটিমেটলি আমরা স্তম্ভিত হয়ে গেলাম এবং আমরা যেন কেমন যেন থমকে গেল আমাদের সমস্ত কিছু। তাহলে আমরা ইউনিট 1 এ আমরা এই পর্যন্ত জানতে পারলাম। চলো এবার ইউনিট 2 তে আমরা আরো কি গল্প আছে সেটা আমরা চেষ্টা করি। দেখো ইউনিট 2 শুরু হচ্ছে গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির যে দাহ কার্যটা ঠিক করা হলো তার মৃত্যুর একদিন পর নিয়ে যাওয়া হবে তার সেই স্থানে। Hours in advance, ঘন্টাখানেক আগে, people lined the route the funeral processions was to follow. মানে সমস্ত লোকজন যে রাস্তা দিয়ে গান্ধীজিকে নিয়ে যাওয়া হবে তার দাহ কার্যের জন্য, সেই ফিউনারাল প্রসেশন মানে দাহ কার্যের শোভাযাত্রা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার দুই পাশে কিন্তু তারা লাইন ভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলো, কেন তাকে অনুসরণ সেই শোভাযাত্রায় সবাই অনুসরণ করার জন্য। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী যেটি মিসেস নাইডু মানে সরোজিনী নাইডুর মেয়ে, স্পোক ফর আস অল হোয়েন শি সেড সিম্পলি, তিনি আমাদেরকে বললেন, তিনি যখন একদম সরলভাবে তিনি আমাদেরকে বোঝালেন, উই উইল ওয়াক, আমরা সবাই হাঁটবো, মানে আমরা সবাই পায়ে পা মেলাবো, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা আমাদের জীবনের শেষ সময় বা শেষ মুহূর্ত হবে যে আমরা গান্ধীজির সঙ্গে আর একবার আমরা হাঁটতে চলেছি। দেখো ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, অ্যাগোনাইজিং মানে হচ্ছে মর্মান্তিক, বলছে এই যে হাঁটাটা
যখন পদ্মশ্রী আমাদেরকে বললেন আমরা শেষবারের মতো গান্ধীজির সঙ্গে হাঁটবো, এই হাঁটাটা কিন্তু একদমই কি ছিল বলতো, মর্মান্তিক ঘটনা ছিল। এটা একদমই মর্মান্তিক হাঁটা। থাউজেন্ড সাইলেন্ট ওয়াজ দ্য প্রসেশন, এবং দেখা গেল হাজার হাজার মানুষ যারা ওই প্রসেশন মানে শোভাযাত্রায় ছিল, তারা নীরবে এই বিষয়টাকে দেখছিলেন। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপুকে শুয়ে রাখা হয়েছিল একটা খোলা ট্রাক, মানে খোলা লরি টাইপের বলতে পারো, যার ডালাটা উভয় পাশে খোলা, সেই লরির উপরে শুয়ে রাখা হয়েছিল তার সেই দেহটাকে, উইথ ফ্লাওয়ার্স, বিভিন্ন ফুল দিয়ে সুসজ্জিত ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষের দেখলাম তারা কাঁদছিল, তারা দিয়ে জল বার হচ্ছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, এবং তারা চেষ্টা করছিল কোনো ক্রমে যদি বাপুর পাটা একটু মানে ছোঁয়া যায়। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন থিক ক্রাউড, যদিও সেটা অসম্ভব ছিল, মানে এটা পুরোপুরি অসম্ভব ছিল, মানে একটু এগিয়ে গিয়ে যে গান্ধীজির পাটা একটু ছোঁয়া, কারণ এতটা থিক ক্রাউড ছিল, মানে চারিপাশটা এতটা ভিড়ে ঠাসা ছিল যে তার মধ্য দিয়ে এটা অসম্ভব ছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্ট্যান্ড, আমরা আস্তে আস্তে যখন এগিয়ে গেলাম আমি তখন বুঝতে পারলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, শুধু আমিই নয়, এই যে শোকাহত মানুষজনের মধ্যে আমি কিন্তু একা ছিলাম না। দেয়ার ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়ানস বিলাভেড লিডার, যে এখানে ওই যে আমাদের ভারতীয় যে ইন্ডিয়ান বিলাভেড লিডার, মানে ভারতবাসীর যে প্রিয় যে আমাদের যে নায়ক, অর্থাৎ আমাদের যে দলনায়ক বলতে পারিস, তার মৃত্যু শোভাযাত্রায় এটা কিন্তু অনেক বৃহৎ আকারের ছিল। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। এছাড়া আমি সেই সব লোকজনের মধ্যে একজন ছিলাম যারা বাপুর সঙ্গে হেঁটেছে এবং যাদের কাছে একটা আলাদা এর অর্থ রয়েছে। উই হ্যাড ওয়াক উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ান রিসেন্ট এন্ট্রি। দেখো আমরা সবাই বাপুর সঙ্গে হেঁটেছি, ভারতবর্ষের যে আগে বর্তমান যে ইতিহাস, সেখানে যে খারাপ এবং ভালো সেই সময়ের। we could now we could not now accept the fact that the man who had lead us over many difficulty paths, দেখো কি বলছে, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, এখন আমরা কোনোভাবেই এই বিষয়টা মেনে নিতে পারছি না বা গ্রহণ করতে পারছি না, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্টি পাথস, এবং যে মানুষটা আমাদের এই আমাদেরকে দেখিয়েছেন, পথ চলতে শিখিয়েছেন, বিভিন্ন যে সমস্যা যে রয়েছে তা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার পথ দেখিয়েছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, তিনি আর আগামীতে কোনোদিনই আমাদের সঙ্গে হাঁটবেন না। এই বিষয়টা কিন্তু আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড, বাবুর যে রোগা পাতলা যে স্লাইট ফিগার, মানে রোগা পাতলা চেহারা ধরে চেহারা নিয়ে হাঁটতেন একটি লাঠি হাতে নিয়ে। অফার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের একদম চত্বরে চত্বরে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, যদিও সেই হাঁটাটা হয়তো ধীর গতি সম্পন্ন ছিল। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, বলছে আমি এটা এইরকমই ভাবনা ছিল যে এতটাই পবিত্র এবং এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যে আমাদের সঙ্গে যেটা যদি খুব কাছাকাছি দেখতে পাবো আমাদের চারিপাশে, অর্থাৎ ছোট্ট ছোট্ট ইনসেক্ট যেমন রয়েছে, সেরকম পরিষ্কারভাবে তার পরিমণ্ডল, তার যে ছত্র ছায়া বা আমাদের প্রতি তার যে গুরুত্ব বা আমাদের প্রতি তার যে কেয়ারনেস, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। কিরকম বলতো, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য ইন দ্য ডিস্টেন্স, যেরকম দূরবর্তী যে একদম দিগন্ত রেখার দিকে যেমন ছোট্ট ছোট্ট যে ইনসেক্ট কীট পতঙ্গগুলো রয়েছে সেরকম। মোরওভার যাই হোক, টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়া, যাই হোক এই যে হাঁটাটা প্রায়ই দেখা যায় যে পুরো ভারতবর্ষের কাছে একটা রাস্তা খুলে দিয়েছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এর জন্য কোনো আমাদের যানবাহনের প্রয়োজন হতো না, নো ভেহিকেল,
এই হাঁটতে গিয়ে বা এই পুরো ভারতবর্ষটাকে পরিক্রমণ করতে কিন্তু আমাদের কোনো ভেহিকেলের প্রয়োজন হতো না, মানে কোনো যানবাহনের প্রয়োজন হতো না, এক্সেপ্ট হিজ ওন বডি, শুধুমাত্র আমাদের তার নিজের দেহ, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এর জন্য তার কোনো পয়সাও খরচ হতো না, শুধু তার দেহের শক্তি খরচ হতো, মানে দেহের শক্তিটা ব্যয় হতো। গান্ধীজি টুক দিস নেসেসিটিস, গান্ধীজি শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোকেই তিনি নিতেন, as he took mass that was commonplace and transformed it into the joyful. এবং দেখা যাচ্ছে তিনি সবসময় প্রয়োজনীয় জিনিসগুলো নিতেন এবং যেগুলো দিয়ে তিনি সাধারণ কমন প্লেস মানে সাধারণভাবে জীবনযাপন করতেন এবং টোটাল এই সাধারণ জীবনযাপনটাকে তিনি এমনভাবে পরিবর্তন করতেন বা এমনভাবে ট্রান্সফর্ম করতেন যেটা যেন মনে হতো একটা আনন্দের মুহূর্তে হয়ে গেছে, মানে এটাই তার কাছে যেন সুখ বা আনন্দের জিনিস ছিল। তাহলে আমরা ইউনিট 2 তে এটা জানতে পারলাম। এবার চলো ইউনিট 3 অর্থাৎ লাস্ট এপিসোড এই গল্পের, এখানে আমাদের গান্ধীজির যে দাহ কার্যটা সেটা কোথায় কিভাবে হয়েছিল, অর্থাৎ কোথায় নিয়ে গিয়ে এলাহাবাদের যে তার অ্যাশেসটা রাখা হয়েছিল এবং টোটাল তার দাহ কার্য হওয়ার পর গোটা ভারতবর্ষ কেমন হয়ে মানে কেমন যেন দিশেহারা হয়েছিল সেই বিষয়টা আমরা দেখতে পাবো। তাই চলো দেরি না করে ইউনিট 3টা একটু জেনে নিই। দেখো ইউনিট 3 শুরু হলো সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, অর্থাৎ তার দাহ কার্য করার কিছুদিন পর আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাশেস টু এলাহাবাদ, একটা স্পেশাল ট্রেনে করে ওই যে গান্ধীজি দাহ কার্য করার পর যে ছাইটা সেই ছাইটা নিয়ে যাওয়া হলো এলাহাবাদে, মানে এলাহাবাদের গঙ্গাতে দেওয়ার জন্য। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, এবং সেই যে কম্পার্টমেন্টটাই মানে যে কামরাটায় গান্ধীজির অ্যাশেস ছিল সেই কম্পার্টমেন্টটা পুরোপুরি ফুল দিয়ে ঢাকা ছিল, মানে ফুল দিয়ে খুব ডেকড মানে কি দেখো সুসজ্জিতভাবে ডেকোরেট করা ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাংস ভজন, এবং সেই ট্রেনে যত লোকজন ছিল মানে ওই সেই কামরায় সবাই সবসময় ভজন গান করছিলেন। পিপল ডিড নট ওয়েট এনিমোর, কারণ সেই লোকজনরা আর কোনো কান্নাকাটি করছিলেন না। ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, কারণ তারা ফিল করতে পারছিলেন, মানে দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতিটা অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, এবং সেই সেই ফুল এবং গানের মধ্যে গান্ধীজি যেন কোনো জায়গায় আছেন সেটা তারা ফিল করতে পারছেন। অ্যাট এভরি স্টেশন, এবং প্রত্যেকটা স্টেশনে অর্থাৎ দিল্লি থেকে এলাহাবাদের সেই প্রত্যেকটা স্টেশনে সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, দুঃখে শোকে মর্মাহত মানে লোকজনরা পুরো প্ল্যাটফর্মটাকে ভিড় করে দাঁড়িয়েছিলেন। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, এবং গান এবং প্রার্থনার মাঝে দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটা অবশেষে এলাহাবাদে পৌঁছলেন। দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গাস, এবং সেই ছাইটা ইমার্সড মানে দিয়ে দেওয়া হলো, ভাসিয়ে দেওয়া হলো ইন দ্য গঙ্গা নদীতে। হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, এবং যেখানে গঙ্গা নদীর উভয় তীরে প্রচুর লোকজন কিন্তু শেষ নৃত্যটা করার জন্য দেখার জন্য তারা কিন্তু ভিড় করে দাঁড়িয়েছিল। আফটারওয়ার্ডস, তারপর উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সমস্ত কাজ সেরে আমরা আবার দিল্লিতে ফিরে আসলাম। দেখো দিল্লিতে ফিরে এসেই এবার কিন্তু তিনি দেখাচ্ছেন যে গোটা ভারতবর্ষে কিন্তু আনপ্রোটেক্টেড হয়ে যাচ্ছে। দেখো ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি, যেন মনে হলো আমি গোটা মহাসমুদ্রে পড়ে গেছি, মানে কি আমি আর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, যদিও আমি গান্ধীজির সঙ্গে সরাসরি কোনোদিন হাঁটিনি, সেই অভিজ্ঞতা আমার কাছে ছিল না। গান টু প্রিজন অ্যাট হিজ কল, এবং আমি কিন্তু তার ডাকে আমি কিন্তু প্রিজন মানে জেলখানাকে বলতে পারো, আমি কিন্তু জেলখানায় গেছি। অর মেড এনি, মানে আমি যাইনি, মানে অ্যাকচুয়ালি হ্যাড নট গান হবে এই জায়গাটায়, মানে আমি তার ডাকে যে জেলখানায়ও যাইনি। মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং তার সঙ্গে আমি হয়তো আমার দেশের জন্য এতটা স্যাক্রিফাইস মানে আমি করতেও পারিনি। মাই সিস্টার অ্যান্ড আই, আমার মানে বোনেরা এবং আমি, অ্যান্ড ইয়াং পিপল অ্যান্ড আদার ইয়াং পিপল, এবং অন্য যারা যুবক সম্প্রদায় যে যুব সম্প্রদায় মানুষজন যারা আছে লাইক মি, যারা আমার মতো
হ্যাড হ্যাড বিন মেয়ারলি অনলুকার, যারা প্রত্যেকেই হয়তো ওনার অনলুকার বলতে এখানে উনি আমাদেরকে পথ নির্দেশক বা ওনার অনুগামী হিসেবে বলা যেতে পারে। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যেন আমি এখন মহাসমুদ্রের মধ্যে নিজেকে উপলব্ধি করতে পারছি। I felt I had grown up within a magical circle. আমি এখন বুঝতে পারছি যে আমি একটা জাদুকরী বৃত্তের মতো বা একটা ছত্রছায়ায় কিন্তু আমি বেড়ে উঠেছিলাম। মানে আমি গান্ধীজির শাসনে, গান্ধীজির আদর্শে, গান্ধীজির নীতিতে আমি কিন্তু বেড়ে উঠেছিলাম। সেটাকেই ম্যাজিক্যাল সার্কেল বলা হচ্ছে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, যখন এই বাপুর শোকে, মৃত্যুর খবরে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমি মনে করলাম সেই ম্যাজিক সার্কেলটা, সেই জাদুকরী যে মানে ছায়াটা যেন ভ্যানিশড, উধাও হয়ে গেছে। অ্যান্ড লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং আমাকে যেন পুরোপুরি আনপ্রোটেক্টেড করে দিয়েছে, মানে কি আমাকে আর খেয়াল রাখার মতো কেউ নেই। এটা এখানে মি মানে শুধু নয়নতারা সিগাল নিজেকে বলেনি, গোটা ভারতবর্ষ কিন্তু এখানে আনপ্রোটেক্টেড হয়ে যাচ্ছে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, একটা মানে এফোর্টের সঙ্গে, একটা সতেজতার সঙ্গে আমি নিজেকে খাড়া করে বললাম বা নিজেকে সংযত করে বললাম, আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে এইটাকেই জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। আচ্ছা, বিষয়টা এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। বিষয়টা কি বলতো, দেখো, বাপু কি শুধুই বেঁচে ছিলেন অ্যান্ড ডাইড ফর নাথিং? তিনি কি এমনি এমনি মারা গেলেন? তিনি কি কোনো কিছুই করে গেলেন না? তার মানে কি, এখান থেকে আমি নিজেকে এই জিজ্ঞাসাটা করলাম, বাপু কি শুধুই বেঁচে ছিলেন? তিনি কি আমাদের জন্য কোনো কিছুই করে রেখে গেলেন না? দেখো, হাউ কুড আই সো ইজিলি লস কারেজ হোয়েন শি ওয়াজ নো লঙ্গার দেয়ার? তাহলে উনি যখন আর নেই আমাদের মধ্যে, তাহলে আমরা কি সহজেই, মানে আমি কি সহজেই এই সাহস, আমার যে সাহস সেটাকে হারিয়ে ফেলবো? মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক, কারণ আমার মূল্যবোধ এত দুর্বল কোনোদিন ছিল না। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু। দেখো, বাপু যদি না থাকে তাহলে লক্ষ লক্ষ মানুষ নিতান্তই সাধারণ মানুষ হয়ে যেত। হি বট দেম, অর্থাৎ সেই লক্ষ লক্ষ মানুষগুলোকে তিনি নিয়ে এসেছিলেন, অর্থাৎ বাপু তৈরি করেছিলেন দেম আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন্ড দেম টু ওয়ান্স সাফারিংস, মানে তিনি বুঝিয়েছিলেন যে সেই লক্ষ লক্ষ মানুষগুলোকে যে আহ, একে অপরের কষ্টের প্রতি আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। মানে তিনি এটা বলতে চাইছেন যে বাপু আমাদের সাধারণ বাপু যদি না থাকতেন তাহলে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু এরকম সাধারণে থেকে যেত। কিন্তু বাপু প্রত্যেকটা ভারতবাসীকে শিখিয়েছিলেন যে আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে, একে অপরের কষ্টের মানে ভাগীদার হতে হবে। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, এই যে কথা বল, তাহলে বাপু চলে গেলেই বা কি হয়েছে, মানে বাপু যে মারা গেছে তাতে কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো এখনো রয়েছি, আমরা তো এখনো বেঁচে রয়েছি। ইয়াং, এই যুব সমাজ, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার ফর আস, তার, আমরা এই তরুণ শক্তিশালী গোটা সমাজ, তার আদর্শ এবং তার নীতি, আমরা কিন্তু তার যে ব্যানার্স, মানে তার যে একে অপরের প্রতি যে মানে সহানুভূতি, স্নেহশীল, যে এই যে পতাকা স্বরূপ যে টোটাল আদর্শ বাণীটা আমরা কিন্তু বয়ে নিয়ে যাব, আমরা কিন্তু সবার সামনে কিন্তু সেটাকে মানে প্রদর্শন করব। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারত তারই সন্তানদের মধ্যে বেঁচে থাকবে। তার মানে কি, এখানে আমরা লাস্টের এপিসোডে খুব একটা ইনস্ট্রাকশন পেয়ে গেলাম যে বাপু মারা গেছে, যেটা আমাদের সত্যিই শোকাহত, মর্মাহত। তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার আদর্শটাকে নিয়ে গোটা ভারতবর্ষ আগামীতে এগিয়ে যাবে, এটাই কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। তাহলে বেশ ভালো লাগলো গল্পটা। এর পরবর্তীতে আমরা পরবর্তী লেসন গুলো একটা একটা করে নিয়ে আসবো এবং প্রত্যেকটা টেক্সচুয়াল কোশ্চেন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে।